লাস্ট ক্লাসে আমি আপনাদের তো অনেকবার বললাম যে আমাদের যদি সার্ভারে Node.js ইনস্টল থাকে বা আমরা যদি Node.jsকে সার্ভারে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইনস্টলড অবস্থায় থাকা লাগবে সেই মেশিনে। আমরা লোকাল মেশিন ইউজ করে এই ব্যাপারটা কিভাবে সিমুলেট করতে পারি সেটা অলরেডি দেখাইছি। লোকাল মেশিনে Node.js ইনস্টল করে একটা এপিআই এক্সপোজ করে পুরো ব্যাপারটা আমি দেখাইছি, এবং সেই কোডটাকে যদি আমি ওপেন করি সেই কোডটাও কিন্তু এই অবস্থায় আছে, এইভাবেই আছে। এটা করতে যেয়ে আমরা একটা express.js ইনস্টল করেছিলাম ডিপেন্ডেন্সি হিসেবে। তখন আমি আপনাদেরকে এই express.js দিয়ে সিম্পল একটা এপিআই রাউট করে দেখাবো, যেটা কিনা আপনারা সার্ভারেও অ্যাক্সেস করতে পারবেন। দেখা যাক, আমার সার্ভারে এখানে 18.16.0 নামে একটা ভার্সন আছে, Node.js অলরেডি ইনস্টলড আছে। যদি ইনস্টল না থাকে আপনারা করে নেবেন। সো এই যে কনসোলটা দেখতে পাচ্ছেন, এই কনসোলটা কিন্তু আপনার রিমোট একটা সার্ভারের কনসোল। এটা আমি অলরেডি একটা রিমোট মেশিনে আমি ঢুকে গেছি। কিভাবে ঢুকছি আমি? সো আমি ঢুকেছি, আমার অলরেডি একটা সার্ভার কেনা আছে। এইরকম একটা DigitalOcean-এ গেলে আপনারা এইরকম একটা প্যানেল দেখতে পারবেন। সেই প্যানেলে আমার অলরেডি একটা ভার্চুয়াল রিমোট সার্ভার কেনা আছে, যেখানে কোনো কোড যদি আমি ডিপ্লয় করি বা ওয়েবসাইট ডিপ্লয় করি, আমার কিন্তু সেটাকে পাবলিকলি অ্যাক্সেসিবল হয়ে যাবে। আমি সেই কোডটাকে আমার যদি ডিপ্লয় করি এই সার্ভারে, তাহলে আমার বন্ধু বা তোমার বন্ধু বা আপনার বন্ধু এই কোডটা দেখতে পারবে। সো আমাদের এখন সবই রেডি আছে। আমরা একটা ফোল্ডার বানাবো। আমি ওই রিমোট সার্ভারের ফোল্ডার বানাবো, mkdir অ্যাপ টেস্ট নামে একটা ফোল্ডার বানাইলাম। তারপর সিডি করব। এখানে সিডি মানে হচ্ছে যে ওই ফোল্ডারে আমি ঢুকে যাব। অ্যাপ টেস্ট সিডি ফোল্ডারে ঢুকে যাওয়ার পর আমি এখানে একটা, যেহেতু আমি Node.js-এর একটা অ্যাপ্লিকেশন বানাবো, আমার একটা প্যাকেজ ম্যানেজার ইনিশিয়ালাইজ করা লাগবে। বা আপনি সরাসরি যদি আপনি এই express.js-টা ইনস্টল করে থাকেন, এটাও ডিরেক্টলি একটা প্যাকেজ.json ক্রিয়েট করে নেবে আপনার জন্য। সো নাও আপনি যদি এখানে ls করেন, তার মানে এই ls-l করেন, এই ফোল্ডারে যতগুলা এখন ওই app.test নামে ফোল্ডারে যতগুলো আমার ফাইল ক্রিয়েট হয়ে গেছে ততগুলো আমার লিস্ট আকারে দেখাচ্ছে। সো এখানে তো VS কোডের মতো GUI অ্যাপ্লিকেশন চালায় দেখানোর মতো কোনো বুদ্ধি নাই। এখানে যেটা আছে আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। এখানে নোড মডিউলস ফোল্ডার চলে আসছে, যেহেতু আমরা এক্সপ্রেস ইনস্টল দিয়েছি। তারপরে প্যাকেজ log.json আর প্যাকেজ.json ক্রিয়েট হয়ে গেছে। আপনি কোন ফোল্ডারে আছেন সেটা টেস্ট করার জন্য এখানে একটা কমান্ড আছে, সেটা হলো pwd দিলে দেখাবে আপনি অ্যাপ টেস্টের মধ্যে আছেন। আমার এখন দরকার হচ্ছে আমি একটা অ্যাপ নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবো। টাচ app.js করলে আমার অলরেডি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আপনি এটাকে যদি আবার ls করে দেখতে চান, ls করে দেখলে দেখবেন ওই একদম বাম পাশে app.js নামের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, রাইট? আমি এখন চাচ্ছি এই ফাইলটাকে আমি এডিট করব VS টুলের মতো কোনো এডিটর দিয়ে। সো ন্যানো হচ্ছে খুবই একটা বাই ডিফল্ট টাইপের একটা কোড এডিটর, চিন্তা করতে পারেন। এটা VS কোডের মতো এত পাওয়ারফুল না। সো এইখানে আমি এসে কি করব, এইখানে আমি এসে জাস্ট এই কোডটুকুই ধরেন আমার তো এতগুলো দরকার নেই, আমি সার্ভারে এই কোডটুকুই রান করে দেবো। আপনারা আগের ভিডিও না দেখে থাকলে কাইন্ডলি আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন আমি এখানে কি করছি। এইখানে পোর্ট 8080-তে আই থিঙ্ক আমার আদার কোনো অ্যাপ্লিকেশন থাকলেও থাকতে পারে। ইন দ্যাট কেস আমি পোর্ট নাম্বারটা শুধু চেঞ্জ করে নিব। পোর্ট নাম্বারটা যদি চেঞ্জ করে আমি এখানে 8000 করে দেই, আমাদের অ্যাপটা 8000-এ লিসেন করার কথা। আমি এটাকে সেভ দিব। Ctrl+X দিলে আমাকে সেই প্রম্পটটা চাবে এবং Y প্রেস করে এন্টার চাপলে আমার এটা সেভ হয়ে গেছে। সেভ হয়েছে কিনা চেক করার জন্য আমি আবার এটা খুলে দেখতেছি, রাইট, সেভ হয়ে গেছে। নাও আমি যেটা করব, আমি pwd লিখে আবার দেখব আমি কোন ফোল্ডারে আছি। pwd লিখে দেখলাম, আমি root app.test-এ আছি। এইখানে আমি ওই কমান্ড লাইনে তো আমরা জানি কীভাবে Node.js-কে রান করাইতে হয়, রাইট? একটা Node.js একটা প্রোডাক্টকে কীভাবে রান করাইতে হয়। সো আমি নোট দিব, তারপর আমি app.js দিব। তার আগে আপনাকে অবশ্যই ওই ফোল্ডারে, যে ফোল্ডারে আপনি আছেন প্রজেক্ট ফোল্ডারে, সেই ফোল্ডারে যেতে হবে। এইটা দিলে আমার প্রজেক্টটা রান অবস্থায় থাকবে। হাই 8000, আমি এখন এই 8000-কে অ্যাক্সেস করতে চাই। কি ইউজ করে? ব্রাউজার ইউজ করে আমি একে অ্যাক্সেস করতে চাই। আপনি আমাকে বলেন তো এটা আমি অ্যাক্সেস করতে পারবো কি না? এটা অ্যাক্সেস করতে পারার জন্য আমি এখন যদি লোকাল হোস্ট যদি 8000 দেই, তাহলে কি আমি অ্যাক্সেস করতে পারবো নাকি পারবো না? আমরা দেখি পারি কি পারি না। লোকাল হোস্ট 8000 দিলে দেখেন সাইট ক্যান বি রিচ। এখন আপনাদের যদি মনে থাকে আমি ওই ব্যাখ্যাটাই কি বলেছিলাম, যে আপনার কোডগুলো আপনি এখন লোকাল মেশিনে দিয়ে দিছিলেন আগের বার, কিন্তু এখন কিন্তু আপনার কোডগুলো একটা রিমোট সার্ভারে আছে। রিমোট সার্ভারের সাথে একটা অন্য আইপি অ্যাড্রেস লাগানো আছে, যে আইপি অ্যাড্রেসে আপনার এই Node.js অ্যাপ্লিকেশনটা আপ অ্যান্ড রানিং অবস্থায় আছে, বা ওই মেশিনে, রিমোট মেশিনে আপনার থাকার কারণে
ওভার দ্য ইন্টারনেটে যত ক্লায়েন্ট আছে বা যতজন লোক মোবাইল হোক বা ব্রাউজার দিয়ে হোক বা অন্য যে কোনো ক্লায়েন্ট টুল দিয়ে হোক, এখন আপনার ওয়েবসাইট কিন্তু বা আপনার এপিআই তারা অ্যাক্সেস করতে পারবে। সো লোকাল মেশিনে থাকার জন্য লোকাল হোস্টটা অ্যাক্টিভেট ছিল এখানে, বাট ইন আওয়ার কেস এখন আমরা যেটা করছি, রিমোট একটা সার্ভারের টার্মিনালে কোড যেহেতু করেছি এবং সেইখানে একটা সার্ভার রান করেছি, Node.js একটা অ্যাপ্লিকেশন রান করেছি, আমাদেরকে কিন্তু এইটার আইপিটা জানতে হবে। সো আমি আমার এই সার্ভারের যে আইপি আছে সেটা কপি করে নিলাম এখান থেকে। এটা কপি করে নিয়ে যদি আমি এখন এই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেই, আপনি উপরে দেখতে পারবেন 164.92.183.218। এটার যদি আমি 8000-এ অ্যাক্সেস করতে চাই, দেখি আমাকে কি বলে। আমাকে বলতেছে এই নামে কিছু নাই, বাট আমার হাই নামে একটা রাউট ছিল, আমার হাই দিলে এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তার মানে আমি আপনাদেরকে এখানে কি করাইলাম, আমি আপনাদেরকে একটা সিস্টেম বুঝাইলাম যে আপনি যে রিমোট সার্ভারে ঢুকে কাজ করতেছেন সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পারত না। এখন আপনি যদি এই লিঙ্কে ঢুকেন, আমার এই লেখা কোডটুকু আপনিও এক্সিকিউট করতে পারবেন। আমি কি আপনাদের বুঝাইতে পারলাম? আপনি এখন এই রিমোট কোডটুকু লেখার, এই রিমোট পিসিতে কোড লেখার কারণে আপনার কোড সবাই অ্যাক্সেস করতে পারতেছে। সার্ভারের মধ্যে রান করার কারণে, যেহেতু আপনি একটা নতুন একটা পোর্ট ওপেন করেছেন 8000 এই Node.js অ্যাপ্লিকেশনের জন্য, আপনি এই হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটা পৃথিবীর সবাই এখন অ্যাক্সেস করতে পারবে। কিন্তু কিছুক্ষণ আগে বা আগের লেকচারে আপনারা যে রিমোট মেশিনে লোকাল হোস্ট দিয়ে যে কাজটা করেছেন সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারতো না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স। আপনারা যদি ডিফারেন্স ওয়াইজ চিন্তা করেন, সব থেকে বড় ডিফারেন্স কিন্তু এইটাই। আমরা এই যে app.js, তাহলে এইভাবে কি আমরা সফটওয়্যার ডেভেলপ করি? app.js কি আমরা প্রথমে লোকালে নেই, তারপরে কি কপি করে নিয়ে এসে আমরা সব ফাইল আমরা এরকম কন্ট্রোল পেস্ট করে কি সার্ভারে বসায় এই জিনিসটা করি? না, আমরা সার্ভারে বসায় এই জিনিসটা করি না। এর জন্য CI/CD পাইপলাইন আছে, এর জন্য GitHub আছে, এর জন্য হচ্ছে যে আপনার নানা প্রকারের টুল আছে, যেটা কিনা আপনার লোকাল মেশিনের লেখা কোডগুলো এই সার্ভারে নিয়ে অটো এই ফাইলগুলো ক্রিয়েট করে দিবে আপনাকে। সার্ভারে ঢুকলে আপনি অটো দেখতে পারবেন, বা সার্ভারে ঢুকেই যদি আপনি কোনো একটা কমান্ড রান করেন, এই কোডগুলো অটো এখানে চলে আসবে। তারপর আপনি নোডের মধ্যে গিয়ে নোড app.js রান করলে আপনার পুরো প্রোডাক্টটা সার্ভারের ওই পোর্টে অ্যাক্সেস করা যাবে। এটা হচ্ছে ডিসকাশনের আরেকটা পার্ট, যে ডিসকাশনে আমি আপনাদেরকে বুঝাইলাম যে সার্ভারে আপনি ডিরেক্ট ঢুকেও কিন্তু কোড লিখতে পারেন, বাট এইটা আমরা যারা সফটওয়্যার ডেভেলপ করি অবশ্যই এটা করি না। সো এখানে আমরা কি করি, সেটার ফ্লোটা কীরকম সেটা নিয়ে আপনাদের একটা আইডিয়া দেই। আপনার লোকাল মেশিনে আপনি যে কোডগুলো লেখেন, এই কোডগুলা প্রথমে চলে যায় GitHub-এ বা GitLab বা অন্য যে কোনো সোর্স কন্ট্রোল টুল। এই GitHub-এ যাওয়ার পর এইখান থেকে CI/CD পাইপলাইন হয় বা ডিপ্লয়মেন্ট প্রসেস একটা বিল্ড আপ হয়, যার কারণে আপনার এই সার্ভার, এই ডান পাশের সার্ভার এই ডিপ্লয়মেন্ট পাইপলাইনের সাথে যুক্ত থাকে। এখান থেকে কোড নিতে পারে এবং অ্যাকশনসগুলো নিতে পারে, এবং সে এইখানে থেকে এই app.js-কে রান করতে পারে। সো পুরো ব্যাপারটাকে অটোমেট করা পসিবল, সেটাও আমরা আস্তে আস্তে দেখবো কীভাবে পসিবল। বাট লেকচারের এই মোমেন্টে এতক্ষণে আপনাদের আইডিয়া অলরেডি হয়ে যাওয়া উচিত যে আপনার লেখা কোড যদি লোকাল মেশিনে লেখেন, সেটা আপনার অন্য কোনো ফ্রেন্ড অ্যাক্সেস করতে পারবে না। আপনার লেখা কোড যদি রিমোট সার্ভার, আপনি যেগুলা সার্ভার কিনেন বা আমি যেগুলো সার্ভার কিনি বা ভার্চুয়াল মেশিন কিনি, যেগুলো আপনার ভার্চুয়াল মেশিন কেনা হয়, সেগুলোর ভিতরে ঢুকে যদি আপনি Node.js ইনস্টল করেন এবং সেখানে npm ইনস্টল করেন, প্যাকেজগুলো ইনস্টল করার পর যদি আপনি যে কোনো কোড, আমরা যেমন একটা মিনিমাল সার্ভার কোড রান করে একটা API ডেভেলপ করেছিলাম /hi নামে, এরকম কোড লেখেন, আপনার কোডগুলো সবাই অ্যাক্সেস করতে পারবে। লোকাল মেশিন অ্যাক্সেস করতে পারতো না, এইখানে কিন্তু আপনার কোডটা অ্যাক্সেস করতে পারবে, রাইট? আমরা আরও একটা ব্যাপার দেখলাম যে এইখানে কোডের ডেপ্লয়মেন্ট রিলেটেড ব্যাপারটা বুঝলাম। ডেপ্লয়মেন্ট, তার মানে ডেপ্লয়মেন্ট বলতে আপনার সব সময় তো আর আপনি সার্ভারে ঢুকে কোড লিখবেন না, আপনি লোকাল মেশিনে ডেভেলপ করা কোড বা লেখা কোডগুলো কোনো না কোনোভাবে সার্ভারে ডেপ্লয় হয়, এইটা সার্ভারে চলে যাবে, রাইট? সার্ভারে চলে যায় কীভাবে? CI/CD পাইপলাইনের মধ্য দিয়ে। সেইটা কীরকম সেটা নিয়ে আমরা আবার ডিসকাস করব। তার মানে আপনারা লোকাল মেশিনে লেখা যে কোডগুলো লেখেন VS কোড দিয়ে, সেরকম আরও একটা টুল আছে রিমোট সার্ভারের জন্য, ন্যানো।
এটাও টেক্সট এডিটর হিসেবে চিন্তা করতে পারেন। সো ন্যানোর বেসিক অপারেশনগুলো আপনারা শিখে রাখতে পারেন, শিখে রাখলে আপনাদের জন্য বেশ ভালোই উপকারে আসবে বলে আমার ধারণা। তারপরে এই রিমোট সার্ভারের, তাহলে আপনার ফিজিক্যাল মেশিন আর রিমোট সার্ভারের মধ্যে ডিফারেন্স কী? ফিজিক্যাল মেশিনে যেমন আপনার কিবোর্ড আছে, তারপরে আপনার বিভিন্ন ইন্টারফেস আছে, মনিটর আছে যেগুলো দিয়ে আপনি স্ক্রিনে দেখতে পারেন। রিমোট সার্ভারে কিন্তু এরকম আপনার অ্যাক্সেসিবল মনিটর নাই যেটা দিয়ে আপনি সরাসরি ইন্টারফেস দেখতে পারবেন। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেক্ষেত্রে আমরা এরকম টার্মিনাল ইউজ করি। সো লেকচারের শুরুতেই আপনাদের আমি লোকাল এনভায়রনমেন্টে এই টার্মিনালটা ইউজ করে দেখাইছিলাম, লোকাল টার্মিনালে কিভাবে কোড রান করতে হয়। ঠিক একই জিনিস আমি রিমোট আর একটা কম্পিউটারে ঢুকে করতেছি, ওই একই কাজ। আপনারা যদি লেকচার এতটুকু পর্যন্ত দেখে থাকেন তাহলে অলরেডি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে রিমোট মেশিন কি, বা ক্লাউডের মধ্যে ক্লাউড মেশিন বা ক্লাউড পিসি বলতে কি বোঝায়, ক্লাউড পিসির মধ্যে কীভাবে আপনি একটা সার্ভার স্টার্ট করতে পারেন, ওয়েব সার্ভার স্টার্ট করতে পারেন Node.js দিয়ে, এবং সেইটা একটা পোর্টের মধ্যে লিসেন করে কিভাবে আপনি পাবলিক আইপি দিয়ে IP/এরকম আপনি 8080 বা 8000 আপনি যে পোর্টটা দেবেন সেটাতে অ্যাক্সেস করতে পারেন। দিস ইজ দ্য ওয়ে। অ্যান্ড এতটুকু আসতে ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের কি নলেজ আপনার দরকার পড়বে। এখন আপনি বলবেন যে ভাই আমি তো একটা এন্ড টু এন্ড ব্যাপারের পিকচার পেয়ে গেলাম, এন্ড টু এন্ড একটা আইডিয়া পেয়ে গেলাম, হোয়াট ইজ ব্যাক এন্ড প্রোগ্রামিং। ব্যাক এন্ড করতে গেলে আপনাকে একদম এপিআই ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট, এতটুকু পর্যন্ত আপনার ক্লিয়ার কাট আইডিয়া থাকা লাগবে। এই দুইটার মধ্যে আপনার এই দুইটা প্রসেসের মধ্যে কোনো গ্যাপ থাকা যাবে না। এখন ব্যাক এন্ড রিলেটেড আরও অন্যান্য বিভিন্ন প্রকারের আপনার এক্সপার্টিস দরকার হবে, সেইগুলোর মধ্যে আপনি কিভাবে নিজেকে বেটার করতে পারেন, আর সেইগুলোর লিস্টই বা কী কী শিখলে আপনার লাইফটা অ্যাজ এ ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হিসাবে ইজিয়ার হবে। আর চাকরি পাওয়ার জন্য এখানে আপনার কী স্কিল দরকার পড়বে। সো এখানে প্যারালালি আপনাকে এই যে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম শিখতে হবে, সেটা গিট এবং গিটহাব, রাইট। একটা VS কোড নামে একটা টুল আছে, সেটা ভালোভাবে আপনার শিখে নিতে হবে, সেটার কী অপশন আছে। তারপরে ভিম বা ন্যানো এইগুলা নিয়ে আইডিয়া করতে হবে। লিনাক্স OS নিয়ে আপনার ভালো রকম আইডিয়া থাকা লাগবে। লিনাক্স OS কীভাবে চলে, এর ফোল্ডার স্ট্রাকচার কীরকম, এর নেটওয়ার্কিং কীরকম, এখানে ইউজার পারমিশনগুলো কীরকম, বিভিন্ন প্রকারের ফাইল অপারেশন কীভাবে করা যায়, এবং ইম্পর্টেন্ট কমান্ডগুলো কী সেইগুলো নিয়ে আপনার আইডিয়া থাকা লাগবে। কমান্ড অলসো, এই জিনিসগুলো থাকার পরে আপনার আরেকটা থাকা লাগবে, একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার স্ট্রং আইডিয়া থাকা লাগবে। কি ল্যাঙ্গুয়েজ নিয়ে? হয় আপনার জাভাস্ক্রিপ্ট, বা হচ্ছে আপনার C#, বা হচ্ছে জাভা, বা হচ্ছে পাইথন, যেইগুলো দিয়ে আপনার কোড লেখা লাগবে। দেখেন Node.js কিন্তু আমি আবার বলি একটা ফ্রেমওয়ার্ক, Node.js একটা হচ্ছে যে আপনার র্যাপার বলতে পারেন, লাইব্রেরি বলতে পারেন। Node.js ইজ আ রান টাইম, যেইটা আপনার লাইফকে ইজিয়ার করবে টু মেক এ সার্ভার, এবং তার চেয়েও ইজিয়ার করবে express.js। তার উপরে আরেকটা লাইব্রেরি express.js ইউজ করে সেটা আপনারা করতে পারবেন। বাট করে কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট লিখতেছি আমরা সব। এইখানে যদি আপনি কোনো এই ক্যালকুলেশন করতে চান 90+90 এরকম, যদি আপনারা প্লাস মাইনাস বিয়োগ ভাগ বা আরও কোনো ডেটা প্রসেসিং করতে চান, এগুলো কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের কোড। তার মানে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ আপনার শিখতে হবে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য। তারপর আসে আপনার ডেটাবেস হিসেবে প্রথমে আপনি, আমার সাজেশন হলো MySQL দিয়ে শুরু করেন, তারপরে আপনি NoSQL এর দিকে যান। MySQL অনেক বেশি ইম্পর্ট্যান্ট ডেটা স্ট্রাকচার বোঝার জন্য, এবং বিজনেস লজিক বোঝার জন্য, এবং ডেটা মডেলিংয়ের জন্য। ডেটা মডেলিং আপনার MySQL দিয়ে শেখাটা ইজিয়ার এবং বেশি যুক্তিযুক্ত। তো আমরা পরের ভিডিওতে দেখব যে আমরা কিভাবে একটা সুন্দরভাবে একটা অ্যাপ ডিজাইন করতে পারি, সুন্দরভাবে একটা API ডিজাইন করতে পারি, যে APIটা কিনা আবার যে API বা অ্যাডভান্স প্রোগ্রামিং ইন্টারফেস, যে APIটা আপনার ডেটাবেজের সাথে কমিউনিকেট করবে, এবং যেই APIটা আপনাকে ডেটাবেস থেকে ডেটা ইনসার্ট করতে সাহায্য করবে এবং রিড করতে সাহায্য করবে। ইনসার্ট বা ডেটা ক্রিয়েট করবে আপনার জন্য, আবার ডেটাকে রিড করবে আপনার জন্য। তার মানে এরকম দুইটা API আমরা লিখব, ক্রিয়েট এবং আরেকটা লিখব রিড। এই দুইটা API আমরা লিখব, দুইটা টাইপের API লিখব।
দ্যাটস ইট এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি যতটুকু কথাই বলেছি ততটুকু কথা আপনাদেরকে বললাম এইটা বোঝানোর জন্য যে আমাদের লোকাল মেশিন, লোকাল হোস্ট কি জিনিস, সার্ভার কি জিনিস, আইপি কি জিনিস, যেটা দিয়ে আমরা একটা রিমোট সার্ভার বা রিমোট পিসি অ্যাক্সেস করতে পারতেছি। এটাকে সার্ভার আমি বলতেছি, কখনো রিমোট পিসি কখনো বলতেছি। আর এই Node.js অ্যাপ্লিকেশান আমি এই জায়গাটায় কীভাবে রান করব, Node.js অ্যাপ্লিকেশান আমি কীভাবে অ্যাক্সেস করব, এটাই বললাম। এবং সাথে আরও বলছি এখানে CI/CD লাগবে। আমরা তো সরাসরি ফাইলে ঢুকে এডিট করে কাজ করব না, এটা কখনোই করব না। সেজন্য আপনাদের গিট এবং গিটহাব শেখা লাগবে। বাংলায় গিট অ্যান্ড গিটহাব শেখার জন্য হাসিন হায়দার ভাইয়ের একটা প্লে লিস্ট আছে। আমি নিজেও প্রথমের দিকে সেটা থেকে দেখে অনেক কিছু শিখতে পারছি। তারপর ইউডাসিটির একটা প্লে লিস্ট আছে বা তাদের একটা শর্ট কোর্স আছে। আপনি যেইখানেই পারেন সেইখান থেকে গিটের বেসিক অপারেশনগুলো শেখা শুরু করেন। আপনার এই বেসিক অপারেশনগুলো তো লাগবেই, তাই না? গিটের বেসিক অপারেশনগুলো আপনার লাগতেছেই। আপনি গিট ছাড়া সামনে যাওয়া খুবই মুশকিল কাজ হবে। গিটের বেসিক অপারেশনগুলো আপনি শিখেন। গিটের বেসিক অপারেশন শেখা থাকলে আপনার যেটা লাভ হবে, গিটের এরকম একটা প্রোফাইল থাকে যে আপনাকে চাকরি দিবে, ও দেখবে যে আপনি গিটে কবে কবে কোন কোন কোড পুশ করছেন এবং এখানে আপনার ডটগুলো কীরকম, ছেঁড়া ডট নাকি কনজিকিউটিভ ডট আছে। গিটে গেলে আপনারা এইরকম গ্রিনার ডটওয়ালা গিটের একটা প্রোফাইল থাকা বেশ সম্মানজনক। সেটা চাকরি পাইতেও হেল্প করে, একটা রেপুটেশনেরও ব্যাপার আছে, আবার সেটা প্রেজেন্ট করে আপনি একজন অ্যাক্টিভ কন্ট্রিবিউটর। সো আপনি অনেকগুলো প্রজেক্ট করতেছেন, যে কারণে আপনার অনেকগুলো কন্ট্রিবিউশন আছে। সো দ্যাটস ইট এভরিওয়ান। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এপিআই ডেভেলপমেন্ট এবং ডেটাবেস কানেক্টিভিটি নিয়ে কথা বলবো। তারপর আমি হয়তোবা এর মধ্যেই আমি আরও ভিডিও আপলোড করব যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোর এবং বেসিক নিয়ে ডিসকাস করবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। Until the next video, Allah Hafiz. Goodbye.